আলহামদুলিল্লাহ অবশেষে আমরা হচ্ছে ক্রিস্তঙ্গের একদম চূড়ায় পৌঁছে গেলাম। অবশেষে আমরা ক্রিস্তঙ্গের একদম চূড়ায়। ক্রিস্তং আলীকদম চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ চূড়ার নাম হচ্ছে ক্রিস্তং এবং বাংলাদেশের সর্বোচ্চ চূড়ার দিক দিয়ে এর অবস্থান হচ্ছে 10 নম্বরে। এটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 3000 ফিট উচ্চতায় এর অবস্থান এবং আপনি যখন ক্রিস্তং সামিট করার জন্য ক্রিস্তং পাহাড়ের দিকে আগাবেন ততই যেন আপনি মুগ্ধ হবেন, কারণ এখানে নাম জানা অজানা অনেক রকমের সহস্র বছরের পুরনো বৃক্ষ, পুরনো গাছ, এক জঙ্গলের ভিতর দিয়ে আপনি যাবেন যেখানে সভ্যতার কোনো চিহ্ন মাত্র নেই। এই পথটুকু আপনাকে মনে হবে আপনি যেন এক আদিম যুগের মানুষ, যার সাথে সভ্যতার কোনো ধরনের কোনো যোগাযোগ নেই, আশেপাশে কোনো মানুষ নেই, সঙ্গী সাথী নেই। আপনার সাথে যদি গাইড না থাকে আপনি পথ হারাবেন সুনিশ্চিত, কারণ এখানে এই সহস্র বছরের পুরনো জঙ্গলের ভিতর দিয়ে পথ কোনটা কোন দিক দিয়ে কোন দিকে গিয়েছে আপনি কোনটাই ঠিক ঠাউর করে বের করতে পারবেন না। পথ ভুল করার চান্স 100%। সুতরাং অবশ্যই এখানে গাইড নিয়ে যাওয়ার অনুরোধ থাকবে। গাইড না নিয়ে এখানে যাওয়াটা খুবই রিস্কি। এবং এটি হচ্ছে আমাদের এই ক্রিস্তং রুংরাং সামিটের দ্বিতীয় পর্বের ভিডিও। গত পর্বে আমরা দেখিয়েছি ঢাকা থেকে আলীকদম এবং আলীকদম থেকে হচ্ছে আমরা কিভাবে খেমচংপাড়া পর্যন্ত এসেছিলাম দুর্গম পথ পাড়ি দিয়ে। আজকে খেমচংপাড়া থেকে রওনা করে ক্রিস্তং যাওয়ার যে অসাধারণ পথ, এক অসাধারণ জঙ্গলের ভিতর দিয়ে যে আমরা পথ হাঁটবো, এই পুরো দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরবো এবং সেই সঙ্গে খেমচংপাড়ার মানুষের জীবনের গল্প, পাহাড়ি আদিবাসী মানুষের জীবনের গল্প আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সুতরাং যারা প্রথম পর্বের ভিডিও দেখেননি তারা চাইলে আমাদের আই বাটন থেকে অথবা ডিসক্রিপশন বক্স থেকে আমাদের প্রথম পর্বের ভিডিও দেখে নিতে পারেন। চলুন তাহলে আমরা আমাদের দ্বিতীয় পর্বের ভিডিও শুরু করি। শুভ সকাল। বান্দরবানের একবারের গহীনে একদম আলীকদম থেকে প্রায় গতকালকে যে আমরা 6 ঘন্টার মতো ট্রেকিং করে আসলাম, একদম গহীন, মানে কত গহীন বোঝানো হয়তো সম্ভব না। তো এই বান্দরবানের একবারের গহীনের খেমচংপাড়া থেকে হচ্ছে আপনাদের সবাইকে শুভ সকাল জানাচ্ছি। আসলে গতকালকে আসার পরে 6 ঘন্টা ট্রেকিং পরে যে কি একটা বিধ্বস্ত অবস্থা ছিল, কথা বলার মতো কোনো এনার্জি আসলে ছিল একদমই ছিল না। তো রাত্রে পরে হচ্ছে আমরা এখানে গাইডরা নিজেরা মিলে রান্নাবান্না করলাম। রান্নাবান্না করে খেতে খেতে হচ্ছে প্রায় রাতে 1টা বেজে গিয়েছিল। এরপরে ফ্রেশ হয়ে ঘুম টুম আস্তে আস্তে মোটামুটি 2টা আড়াইটা বেজে গিয়েছিল। এবার ভোরে ঘুম থেকে উঠলাম, উঠে পরে আবার হচ্ছে ঘুমিয়ে গেলাম নামাজ পড়ে, এরপর আবার ঘুমিয়েছি। তো ঘুম থেকে উঠে এখন মোটামুটি 8টা সাড়ে 8টা বাজে। তো আবার উঠলাম। তো শরীর পাও মোটামুটি আমার এখনও সমস্যা হয় নাই, পাও মোটামুটি সাপোর্ট দিচ্ছে, কিন্তু 2 কাঁধের শোল্ডারের অবস্থা একদমই করুণ। মানে এত পরিমাণে ব্যথা হয়েছে লাইফে কখনোই আসলে হয় না, কারণ আমার ব্যাগে প্রায় 12 থেকে 14 কেজির মতো ওজন। এইটা নিয়ে এই 6 ঘন্টা ট্রেকিং করছি, আমি আসলে ভয়ই পেয়ে গিয়েছিলাম পারবো কিনা। তো আলহামদুলিল্লাহ পেরেছি। তো যাই হোক, এখন সকালবেলায় হচ্ছে এই খেমচংপাড়াটা একটু আপনাদেরকে ঘুরে দেখাবো, লাইফ স্টাইল এবং এই জায়গাটা কেমন, এরকম একটু হালকা পাতলা। তো যাই হোক, এখন যেটার জন্য এসেছি সেটা হচ্ছে মাত্র ঘুম থেকে উঠেছি, ফ্রেশ হইতে হবে। তো ফ্রেশ হওয়ার জন্য গতকালকে যেখানে গোসল করেছিলাম রাত্রে, তো সেই জায়গাটা গতকালকে রাত্রে আসলে এত বিধ্বস্ত হওয়ার পরেও রাত্রে এসে যখন একটা গোসল দিলাম, মানে একদম যত ক্লান্তি ছিল বা অবসাদ ছিল সব মোটামুটি অনেকটাই ফ্রেশ হয়ে গিয়েছিলাম, কেটে গিয়েছিল। কিন্তু গোসলের জায়গাটা এত ভয়ঙ্কর, এটা আসলে না দেখলে বুঝবে না। কিন্তু রাত্রেও তো ওই সময় ভিডিও করা সম্ভব হয় নাই, এই জন্য হচ্ছে এখন দেখাবো যে এই জায়গাটা কেমন। কারণ এই যে ব্রাশ নিয়েছি, ফ্রেশ হইতে ওইখানেই যেতে হবে। তো চলেন গিয়ে দেখে আসি যে ওই জায়গাটা কেমন। যে ফ্রেশ হওয়ার জন্য বা ধোয়া পালার জন্য আমাদেরকে হচ্ছে এখান থেকে নামতে হবে, এত নিচে মানে ঝিডিতে নামতে হবে যে গা ছমছমে অবস্থা, দেখলেও ভয় লাগে। এই যে একদম পুরো খারাপ পথ, এখান থেকে কোনোভাবে পড়লে একদম যে নিচে যে গাছপালা শিকড় দেখা যাচ্ছে ওখানে চলে যেতে হবে, প্রায় 100 ফিটের মতো নিচে। আর ওই যে ওখানে গিয়ে হচ্ছে আমাদেরকে
ফ্রেশ হইতে হবে, দেখা যাচ্ছে কিনা। যে একদম নিচের দিকে আসার পরে হচ্ছে পথ আরও ভয়ঙ্কর, মানে এখানে পাড়া দিতেও তো ভয় লাগছে, কারণ একটু স্লিপ করলে কোথায় চলে যাব। এখানে তো আরো, কি খবর ভাই, ফ্রেশ হয়েছেন? এই যে এই হচ্ছে ঝিরির খাত। এখান থেকে নিচে গেলে তখন পানি দেখা পাবো। এই হচ্ছে জায়গা, মানে আমাদের ওয়াশরুম বলতে পারেন, বা হচ্ছে মানে গোসলখানা। এখানে হচ্ছে সেই ঝিরি থেকে নেমে এই ঝিরিতে এখানে এসে একদম, কিন্তু পানি এত ঠান্ডা ভাই। পানি কেমন ঠান্ডা ভাই? ভালো ঠান্ডা, মনে করেন যে একদম ফ্রিজের মতো মনে হচ্ছে। তবে এই পানিতে গোসল করলে একদম সব ক্লান্তি দূর হয়ে যায়, সব সাথে সাথে নিমিশেই শেষ। এই যে ভাই গোসল টোসল করে ফ্রেশ হচ্ছে, একদম গোসল করলেই শান্তি। এই যে সবাই আসতেছে আস্তে আস্তে, আসেন আসেন আসেন, আস্তে আস্তে সাবধান। হ্যাঁ অনেক খাড়া জায়গা, আবার হচ্ছে পিচ্ছিল আছে একটু, কিন্তু যাই হোক ফ্রেশ ট্রেশ হয়ে এসে বসলাম। তো কিছু কথা বলি ভাই, যারা মনে করতেছেন যে পাহাড় ট্রেকিং খুবই সহজ বা এত তেমন কঠিন কিছু না ভাই, আপনাদের ভুল ভেঙে যাবে, এবং ভুল ভেঙে যাওয়া আসলে উচিত। মানে এত কষ্ট আসলে, আমি এর আগে কয়েকটা সেমি ট্রেক করেছিলাম, মিলখুম সোনাইছড়ি ট্রেইল, মিলখুম ট্রেইল, এরপরে হচ্ছে কমলদহ ট্রেইল, এগুলো প্রায় আপ ডাউনে 5 ঘন্টার মতো হেঁটেছিলাম। তো সেইখান থেকে সাহস করেছিলাম যে আপ ডাউনে 5 ঘন্টা যেহেতু হেঁটেছিলাম, তাহলে এখানে আসতে 5 ঘন্টা লাগবে, সো 5 ঘন্টা হাঁটতে পারবো, অসুবিধা নেই। এই সাহস করেই তো এখানে এসেছিলাম। কিন্তু আসার পরে মনে হলো যে আসলে ওইটা ট্রেইলে হাঁটা হচ্ছে সমতল হাঁটা ছিল, আর এটা তো সমতল হাঁটা না। সেই শুরু থেকেই একবারে 4টার সময় যখন আমাদের হাঁটা শুরু হয়েছিল, সেখান থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত, 9:30 পর্যন্ত, একদম শেষ পর্যন্ত, মানে আপনাকে একবার উপরে উঠতে হচ্ছে অনেক উপরে, আবার আস্তে আস্তে আবার নিচের দিকে নামতে হচ্ছে। এই যে বারবার উপরের দিকে ওঠা আবার নিচের দিকে নামা, সমতলের মধ্যে কোনো সমতল জায়গা নেই। আমরা মনে হয় একাধারে 2-3 মিনিট সমতলে হাঁটছি, এরকমটা খুব একটা হয় নাই। মানে হয় উপরের দিকে উঠতেছি, না হয় নিচের দিকে নামতেছি, এরকম করে করে যখন হাঁটছিলাম, মানে পায়ের অবস্থা কী যে বলবো, মানে চোখে পানি চলে আসছে। যে একটু উপরের দিকে উঠতে গেলে বা আবার উপরের দিকে উঠতে হবে, এটা দেখলে মনে করেন চোখে পানি চলে আসতেছিল, একদম সত্যি, মানে চোখে পানি চলে আসছে। আর কষ্টের যদি একটু নমুনা দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন আমার হাতের এই যে এখানে একটা স্পট দেখা যাচ্ছে, কিসের স্পট জানেন? এটা দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ জোকে কামড় দিয়েছিল, এখানে জোক লেগেছিল। এরপরে হচ্ছে পায়ের ফুসকা যদি দেখাই, পায়ে যে ফুসকা পড়ছে এই পায়ে। এরপরে হচ্ছে এই যে এটা দেখেন, এটা একটা জোক লাগার, এরপরে যে পায়ে ফুসকা পড়া। এরপরে হচ্ছে তার চেয়েও বড়, এই যে এটা দেখতে পাচ্ছেন, এইটাও হচ্ছে একটা মানে জোক লেগেছিল, জোকে রক্ত খেয়ে এই অবস্থা বানিয়েছে। তো শরীরে আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পট আছে জোক ধরা থেকে নিয়ে, প্রচুর জোক ছিল, এত পরিমাণে জোক, মানে আসলে একদম অতিষ্ঠ হয়ে গেছিলাম আমার আতঙ্কে। আর রাত্রবেলায় এরকমভাবে জোকের একটা মানে ভয়ঙ্কর একটা অবস্থা ছিল। তো ওভারঅল বলবো পাহাড় ট্রেকিং আসলে এত সহজ না ভাই। যদি মনে করেন যে ঘুরে বেড়ানো, পাহাড় ট্রেক করা এত সহজ, তাহলে ভুল করছেন। খাওয়া দাওয়া চলছে, সকালের নাস্তা খেয়েছেন? হ্যাঁ ভাই, খাওয়া শেষ। কি খিচুড়ি আর হচ্ছে খাসি? হ্যাঁ মাশাআল্লাহ। ছাগল খাসি বলেন ভাই। ওই এই যে আমাদের ব্যাটালিয়ন রেডি, সবাই হচ্ছে একবারে। আমরা এখনই বের হচ্ছি ক্রিস্তং সামিটের জন্য ইনশাআল্লাহ। আজকে ক্রিস্তং সামিট করেই তবে ফিরবো ইনশাআল্লাহ। এই যে ওয়াশরুমটা হচ্ছে একদম ভাই মানে প্রাকৃতিক ভাই, প্রকৃতি ডাক দিলে প্রকৃতির কাছে তো যেতে হবে। ওখানে কিছু পাওয়া যাবে না, এক্স্যাক্টলি। আল্লাহ যাক, আজকে দ্বিতীয় দিন আমরা হচ্ছে ক্রিস্তং সামিট করতে যাচ্ছি। এই যে সবাই ট্রেকিং শুরু করলাম, এখন বাজছে হচ্ছে 10:30। তো গতকালকে তো 6 ঘন্টা ট্রেকিং করে আসলাম, আজকে দেখি আবার কয় ঘন্টা লাগে। আশা করছি সব মিলিয়ে 6 থেকে 7 ঘন্টা লাগবে।
আপ ডাউন এবং ওখানে সময় কাটানো, দেখি এই টাইমের মধ্যে কভার করে আসতে পারি কিনা। তো 10:30 আমাদের ট্রেকিং শুরু হলো, দেখা যাক। আর যাওয়ার পথে তো দেখা হচ্ছেই। খেমচংপাড়া থেকে বের হতেই আমাদের এরকম উঁচু এবং খাড়া ঢাল বেয়ে আমাদের পাহাড়ি পথ শুরু হয়ে গেল। এই যে গতকালকে রাত্রে তো দেখাতে পারিনি, এই যে দেখুন পুরো পথ জুড়েই হচ্ছে এরকম বড় বড় জোক কিলবিল করছিল। ভাই আধা ঘন্টা হয়েছে হাঁটলাম, অবস্থা খারাপ ভাই, আর সহ্য হয় না, ক্লান্ত। শুকনো খাবার নিয়ে আসছি, একটু পরপর খাই দিচ্ছি, পকেটে ভরে নিয়েছি মোয়া, খেজুর, এগুলো একটু হাঁটি আর খাই, কিছু করার নাই ভাই। জীবন, লাইফ ইজ বিউটিফুল। পাহাড়ের জীবন আসলেই সুন্দর, কেমন সুন্দর বুঝতে পারতেছি। এবং কিছু দূর যাওয়ার পরে, প্রায় ঘন্টাখানেক যাওয়ার পরে যেরকম এরকম অসাধারণ দৃশ্য পেলাম, তখন মনে হলো যে আসলে সব কষ্টই যেন সার্থক হচ্ছে। এবং এরপরে আমরা যত কৃস্তঙ্গের দিকে আগাচ্ছি, পুরো পথটাই যেন এরকম গহীন জঙ্গলে ভরা। এক কথায় গহীন অরণ্য বলতে যা বোঝায়, কৃস্তঙ্গের পুরো পথটাই যেন সেরকমই। হাই, সবাই তেনাই গেছে অনেক। এই বয়সে তেনাবো কিসে? হ্যাঁ, বিয়া করি নাই, শাদি করি নাই ভাই। এই যে দেখুন চারপাশের যে গাছপালাগুলো দেখা যাচ্ছে এবং পুরো জঙ্গলটা দেখা যাচ্ছে, এটাকে সহস্র বছরের জঙ্গল বলা যায়। অর্থাৎ কয়েক হাজার বছর ধরে এই জঙ্গলটা গড়ে উঠেছে। এরকম এক জঙ্গলের ভিতর দিয়েই আমরা এগিয়ে যাচ্ছি কৃস্তঙ্গের দিকে। এবং এই জঙ্গলের ভিতর দিয়ে চলার সময় এক ধরনের থ্রিল কাজ করে। মানে যখন এখান থেকে আপনি হেঁটে যাবেন, তখন শুধুমাত্র পাতার মরমর শব্দ আপনার কানে আসবে এবং হচ্ছে পাহাড়ি বিভিন্ন পোকামাকড়ের ঝিঝি পোকার ডাক এবং বিভিন্ন ধরনের পোকামাকড়ের কীটপতঙ্গের ডাক আপনার কানে আসবে। মানে এই যেন এক অসাধারণ থ্রিল, অন্যরকম একটা অ্যাডভেঞ্চার। আর এর মধ্যে দিয়ে পাহাড়ে উঠতে হচ্ছে, যদিও পরিবেশ খুব সুন্দর, একদম ছায়া সুনিবিড়, ছায়া ঘেরা পরিবেশ, নিরিবিলি, কিন্তু একটু ভৌতিক আছে, কেমন যেন গা ছমছমে পরিবেশ। এই যে আমরা প্রায় হচ্ছে 1.5 ঘন্টার মতো ট্রেকিং করে আসলাম। তো মাঝখানে অবশ্য একটু ওই যে দেখেছিলাম যেখানে বসে নাস্তা করছিলাম, একটা ব্রেক নিয়েছিলাম। আর এই যে এখানে সবাই আবার দাঁড়িয়ে যাচ্ছে, আবার আরেক ব্রেক। একদম চারপাশে ফরেস্ট, ফরেস্টের মাঝে বসে আমরা রেস্ট নিচ্ছি। ও চমৎকার ভাই, একদম ফুল নেচার বলতে যাকে বোঝায় আর কি, ন্যাচারাল পরিবেশ বলতে একেই বোঝায়, টোটালি ন্যাচারাল এনভায়রনমেন্ট, ন্যাচারাল ভাইব, একদম অসাধারণ। মোটামুটি এখানে দেখে 5-10 মিনিট রেস্ট নিয়ে নেব, এবার আবার ট্রেকিং শুরু হবে। যেই দুর্গম পথ পাড়ি দিয়ে আসলাম, এটা তো দেখাইলাম, তো বুঝতেই পারছেন যে কী পরিমাণে উঁচা নিচা পথ, তারপর হচ্ছে পাহাড় চড়াই উতরে পাড়ি দিয়ে পর্যন্ত আসতে হয়েছে। তো এখানে 5-10 মিনিট রেস্ট নিয়ে নিই, তারপরে আবার পথ চলতে হবে। আরও মোটামুটি 1 ঘন্টা মিনিমাম লাগবে মনে হচ্ছে। ওকে, এবং এখানে বিশ্রাম শেষ করে আমরা নতুন করে আবার পথ চলতে শুরু করলাম। তো মনে হচ্ছে সামনে যত যাচ্ছি পথ যেন আরও কঠিন হচ্ছে, আরও বিপদসংকুল হচ্ছে। জঙ্গল থেকে বের হয়ে আমরা এরকম একটা পথে এসে পড়লাম। এই পথটাও, এই পাহাড় বা এই জায়গাটুকু একটু মোটামুটি খোলামেলা মনে হয়েছে। এখানে আবার প্রচুর কলা বাগান দেখা যাচ্ছিল, পাহাড়ি কলা। কিন্তু এই পাহাড় পাড়ি দেওয়ার পরে আবার শুরু হয়ে গেল আমাদের সেই জঙ্গলের দেখা। আমরা একদম কৃস্তঙ্গের কাছাকাছি চলে আসছি। এর একটা পাহাড় পরেই হয়তো কৃস্তঙ্গের দেখা পেয়ে যাব। যেখানে বসে রেস্ট নিচ্ছি, একদম পাহাড়ের খাদে বসা। ভাই এত কষ্ট আর এত ট্রেকিং, ভাই ওদিকে যাই বসেন। এই পাশে একদম খাদ আর কি, গেলে অগ্রহণ করতে পারে। জাস্ট ভিউটা দেখেন। এবং পাহাড়ের কোল ঘেঁষে এরকম রেস্ট নিতে নিতে এরকম দৃশ্য দেখা, উপলব্ধি করা অসাধারণ। ও ভাই, আর ওঠা এত কষ্ট হয়ে যাচ্ছে, আর কত ভাই, গহীন অরণ্য। ফাইনাল পাহাড়, ইওর পারফরম্যান্স, হোয়াট হ্যাপেনিং? এবং এটি হচ্ছে কৃস্তঙ্গের মূল জঙ্গল এবং হচ্ছে কৃস্তঙ্গের মূল পাহাড়। এখন অলরেডি কৃস্তং পাহাড়ে চলে এসেছি, আর অল্প একটু পরেই হচ্ছে কৃস্তঙ্গের চূড়ায় উঠে যাব।
আলহামদুলিল্লাহ অবশেষে আমরা হচ্ছে ক্রিস্তঙ্গের একদম চূড়ায় পৌঁছে গেলাম। অবশেষে আমরা ক্রিস্তঙ্গের একদম চূড়ায়, একদম ক্রিস্তঙ্গের চূড়ায় একদম রেডি। আজকে আমরা 10:30টায় শুরু করেছিলাম, এখন প্রায় 1:30টার কাছাকাছি বাজে, 1:15 একটু বেশি বাজে। তাহলে কত ঘন্টা হয়? 11:30, 12:30, 1:30, প্রায় 3 ঘন্টা লেগে গেল আস্তে আস্তে। এবং অবশেষে আলহামদুলিল্লাহ আমরা সামিট করতে পেরেছি, এটাই হচ্ছে বিষয়। এই যে পিছনে দেখা যাচ্ছে ভিউ, আমরা একদম টোটালি চূড়ায় দাঁড়িয়ে আছি। এই চূড়া মানে হচ্ছে কিন্তু এরকম না যে একদম ফাঁকা পাহাড় উপরে একদম চূড়া একটা শূন্য, এরকম না, টোটালটাই হচ্ছে জঙ্গল। জঙ্গলের এখানে একটা চূড়া ফাঁকা জায়গা, এখানে আসে সবাই সামিট করে যায়। মানে এটার তো শুরুতেই বলেছি এটা একটা ট্রেকিং ট্যুর ছিল, এটা কোনো রিল্যাক্স ট্যুর না। এবং এটা হচ্ছে চিম্বুক রেঞ্জের, বান্দরবানের চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ চূড়া, প্রায় সম্ভবত হচ্ছে 3000 ফিটের কাছাকাছি এর উচ্চতা। তো সমতল থেকে, সমুদ্রপৃষ্ঠ থেকে আমরা এখন প্রায় 3000 ফিট উপরে আছি। এটাই হচ্ছে আমাদের সফলতা, এটাই হচ্ছে আমাদের টার্গেট পূর্ণ হলো আর কি, আলহামদুলিল্লাহ। তো অবশেষে যে সবাই বসে আছে, ওইখানে নাস্তা করা হচ্ছে, নাস্তার প্রিপারেশন নিচ্ছে। যাক আলহামদুলিল্লাহ। এই চূড়ায় আসার পর আপনাদের অনুভূতি কি? খুব সহজে ঠান্ডা হচ্ছে না। খুব সহজে ভাই কখন আবার নিচে নামবো? ইব্রাহিম ভাই বলতেছে ফালতু। যারা আসবেন খুব তাড়াতাড়ি আসতে খুবই হবে। মজা, খুবই মজা। ট্রেক নাই, কিচ্ছু নাই, সোজা রাস্তা। সোজা রাস্তা, মানে পাহাড়ও মনে হয় না মাঝে মাঝে। আল্লাহ। এবং আসার সময় আমরা সাথে করে অনেকেই হচ্ছে নুডলস, শুকনো খাবার সবার তো ব্যাগেই ছিল। এখানে এসে সবাই খাওয়া দাওয়ার বন্দোবস্ত করছে, নাস্তা করছে। এবং কীর্তন চূড়ায় দাঁড়িয়ে বাংলাদেশের সর্বোচ্চ যে কয়েকটা চূড়া আছে তার বেশ কয়েকটা এখান থেকে অবলোকন করা যায়, এখান থেকে দৃষ্টিগোচর হয়। এটাই হচ্ছে কীর্তন সামিটের আবার আরেকটা সফলতা। তো আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে সামিট শেষ অলরেডি, প্রায় 2:15 বেজে গেছে। 1 ঘন্টার মতো আমরা এখানে রইলাম। তো 1 ঘন্টা এখানে বেশ ভালো কিছু সময় কাটিয়ে এখন আমরা আবার ব্যাক করতেছি। কিন্তু কষ্টের বিষয় হচ্ছে যেই পথ ধরে 3 ঘন্টা ট্রেক করে আসলাম, আবার এই পথ ধরে যেতে হবে। এই যাওয়ার কথা শুনলে আবার কষ্ট লাগতেছে, অন্য কোনো পথ নাই, সহজ কোনো ওয়েও নাই, কি আর করার। এই কষ্ট করে এখন আবার পাড়ায় যেতে হবে। আজকে কীর্তন সামিট হলো, আগামীকালকে আবার হচ্ছে রুংরাং সামিট করবো। রুংরাং সামিট করে একবারে বের হয়ে যাবো ইনশাআল্লাহ। তো আগে পাড়ায় যাই, পাড়ায় গিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আকাশ একেবারে মেঘলা হয়ে গেছে, আমরা ফিরছি আর কি। ফেরার পথে সামনে অনেকজন চলে গেছে, পিছনে কয়েকজন আসছে, কিন্তু আকাশ একবারেই মেঘলা এবং বৃষ্টিও হয়ে গেছে হালকা পাতলা করে। তো খুব দ্রুত আমরা পাড়ায় পৌঁছানোর চেষ্টা করতে হচ্ছে, কারণ এখনও প্রায় 2 ঘন্টার মতো লাগবে, মাত্র আধা ঘন্টার মতো ট্রেক করেছি। এবং একটু পরে আকাশ একদম এতটাই মেঘলা হয়ে আসলো। তবে একটা বিষয় ভেবে ভালো লাগছে যে পাহাড়ে আসলাম আর বৃষ্টি দেখবো না, এটা কি করে হয়? তো সেই ব্যবস্থাও হয়ে গেল এবং দেখতে দেখতে পুরো পাহাড় জুড়েই বৃষ্টি নেমে গেল। এবং এই বৃষ্টির মধ্য দিয়েই আমরা পাহাড় ট্রেক করে খেমচং পাড়ার দিকে ফিরে যাচ্ছি। তবে এই বৃষ্টি হওয়ার কারণে যেমন ভালো লাগছে, তেমনই এইবার ট্রেকিংয়ের পথটা অনেক মারাত্মক এবং দুর্গম এবং বিপজ্জনক হয়ে গেছে। মোটামুটি 2.5 ঘন্টা ট্রেক করে আমরা অবশেষে পৌঁছালাম হচ্ছে আমাদের পাড়ায়, খেমচং পাড়া, যেখানে আমরা সকালে যেখান থেকে চলে গিয়েছিলাম। এখন সেখানে আসছি, ভিজে টিজে যে সব একদম ভেজা অবস্থা, পুরোই খারাপ। তবে পাহাড় মানেই বৃষ্টি, আর বৃষ্টি মানেই পাহাড়, এরকম একটা, কারণ পাহাড়ের বৃষ্টি মনে হয় সবচেয়ে সুন্দর, এটা বলা হয়ে থাকে। আর তার চেয়ে সমস্যা হচ্ছে যে পাহাড়ের বৃষ্টি যত সুন্দর, ঠিক ততটাই হচ্ছে বিপদসংকুল। কারণ যাওয়ার সময় তো দেখাইছি যে রাস্তাগুলো কত বিপদসংকুল ছিল। তো আসার পথে হচ্ছে পুরো রাস্তাটা একদম ভিজে গেছে এবং খাড়া খাড়া পথগুলো একদম পানি পড়ার কারণে, বৃষ্টির পানিতে এতটা পিচ্ছিল হয়ে গেছে রাস্তাগুলো যে আমাদেরকে যথেষ্ট মানে হ্যাসেল এবং যথেষ্ট বেগ প্রভাবিত হয়েছে এটা পাড়ি দেওয়ার জন্য। তবে একদিক দিয়ে ভালো লাগছে যে অ্যাডভেঞ্চার যদি বলি, তাহলে বৃষ্টিতে এসে অ্যাডভেঞ্চার একদম 16 কলা পূর্ণ করে দিচ্ছে। আজকে এইবারের এই কীর্তনের যেই ইয়েটা ছিল আমাদের অ্যাডভেঞ্চারাস ট্যুর, এটার একদম 16 কলা পূর্ণ করে দিয়েছে বলবো। কারণ হচ্ছে এই বৃষ্টিটা না হইলে এমনিতেও কষ্ট ছিল, কষ্টসাধ্য, এটা ঠিক আছে, কিন্তু এই বৃষ্টিটা হওয়ার কারণে একদম কী পরিমাণ ডিফিকাল্ট হয়েছে রাস্তাটা, এটা তো বুঝতেই পারছেন, কিছুটা তো অবশ্যই আপনাদের বোঝার কথা। আর বৃষ্টির মধ্যে যেটুকু ফুটেজ নিয়ে দেখাইতে পারছি সেটা তো তুলে ধরেছি। তো যাই হোক, অবশেষে হচ্ছে চলে আসলাম এই যে পাড়ায়। এখন তাড়াতাড়ি গোসল করতে হবে, গোসল করে হচ্ছে খাওয়া দাওয়া করে দেখি কি করা যায়। আর আসার পথে বেশ মারাত্মক একটা আচার খেয়েছিলাম। ভাগ্য ভালো যে হচ্ছে খুব বেশি কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, ব্যাগের একটু ক্ষতি হয়েছে, আর এই যে
মানে মাটিতে লেগে গেছে, মানে আসলে বেশ ভালোভাবে চিৎপটাং হয়ে পড়ে গেছিলাম। আল্লাহ বাঁচাইছে আলহামদুলিল্লাহ। তারপর আবার কোথা লাগে? না, এটা হচ্ছে যে আমাদের প্যাকেজের মধ্যে হচ্ছে দুপুরের খাবারের মেনুটা ছিল না, তো এটা ইন্টারেস্টিং খবর, মানে ইন্টারেস্টিং ব্যাপার, এই জন্যই হচ্ছে আমি এটা শেয়ার করছি। সেটা হচ্ছে আমি সাথে করে চিরা নিয়ে আসছিলাম, তো চিরা আনার পরে হচ্ছে তো চিরা ভিজানোর পরে ভাবলাম যে এখানে চিনি পাবো, আমি চিনি আনতে ভুলে গিয়েছিলাম আনফর্চুনেটলি। পরে হচ্ছে এখানে যে দোকানের মতো একটা আছে ওনার ঘরের ভিতরে, তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই যেহেতু চা পাওয়া যায় তো চিনি তো পাওয়া যাবে, তো উনি হচ্ছে বলে যে না ভাই চিনি নাই, মানে ওনারা সম্ভবত ওই যে প্যাকেট দুধ চা আছে ওইটা বিক্রি করে, একবারে ঢেলে দিয়ে গরম পানির মধ্যে দুধ চা হয়ে যায়। তখন কী করা যায় ভাবলাম, তো এর মধ্যে হচ্ছে এক ভাই আমাকে আবার এক প্যাকেট জিরো ক্যাল দিল, তো জিরো ক্যাল দেওয়ার পরও টেস্ট পুরোপুরি মানে ওরকম যেটা চাচ্ছিলাম ওরকম হচ্ছে না, সাথে একটু দুধ হলে ভালো হতো। পরে আর কি করার, পরে মাথার মধ্যে চট করে একটা বুদ্ধি আসলো, বুদ্ধি হচ্ছে যে ভাই এক কাপ দুধ চা দেন, ব্যাস এক কাপ দুধ চা দিল, চিরার ভিতরে ঢাললাম, ব্যাস খেয়ে ফেললাম, মানে একদম পুরো দুধ চিরা হয়ে গেল। মানে আসলে ইনস্ট্যান্ট বুদ্ধি হিসাবে এটা আমার কাছে বেশ ভালোই লাগলো, নতুন ইনোভেশন। এই যে এরা হচ্ছে ফটো তুলতেছে, ফটোগ্রাফি চলছে এখানে। আমি ফটোগ্রাফার না। ফটোগ্রাফার না, তাহলে মডেল তুমি মডেল? আমি ডিরেক্টর। আমি বলি এইভাবে না। আর এই হচ্ছে মডেল, কাউসার ভাই হচ্ছে মডেল, আর এই ভাই হচ্ছে ফটোগ্রাফার, আর এই হচ্ছে ডিরেক্টর। আর ভাই আপনার নাম জানো কি? জুনায়েদ ভাই। কি খাচ্ছেন ভাই? থাই স্যুপ। ওয়াও ভাই, আপনি সেই ঢাকা থেকে থাই স্যুপ বহন করে নিয়ে আসছেন, গুড। আপনাকে তো ভাই আসলে নোবেল দেওয়া দরকার। তবে হ্যাঁ এরকম না, তবে এরকম একটা ওয়েদারে বসে বসে বেশ মনে হয় মজা লাগার কথা। সেজন্যই খাওয়া এখানে। না তো ঘুমে বসে খাওয়া যেত না। হ্যাঁ একদম, আসলে ওয়েদারটাও সুন্দর। খাওয়া, তারপর গরম স্যুপ খাওয়া। ও জোস। কফি খাইছেন ইয়ার? আর এটা হচ্ছে খেমচং পাড়া, যে পাড়াতে আমরা অবস্থান করছি। এই পাহাড়টা সত্যি অসাধারণ বলবো দেখতে, কারণ হচ্ছে এই পাহাড়ের পিছনেই দেখা যায় হচ্ছে রুংরাং পাহাড়, যে রুংরাং পাহাড় থেকে এই পাড়াটাকে অসাধারণ সুন্দর লাগে। এবং এই পাড়ার পিছনে ওই যে দেখা যাচ্ছে রুংরাং পাহাড়, মনে হচ্ছে যে রুংরাং চূড়ার রুংরাংয়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে খেমচং পাড়া। এবং তাদের পুরো জীবন যাপন সব কিছুই যেন আসলে শহরের চেয়ে ভিন্ন। এগুলো হচ্ছে গয়াল, এগুলো কিন্তু এগুলোকে গরু ভেবে ভুল করবেন না, এগুলো হচ্ছে গয়াল, এদেরকে গয়াল বলা হয়। এবং এদের খাবার দাবার সব কিছুই ভিন্ন, এরা পাহাড়েই থাকে। এই যে দেখেন এরা লবণ খাচ্ছে। আর এদের অন্যতম পশু হচ্ছে যেটা ভক্ষণ করে, সেটা হচ্ছে শূকর। এরা এটা পাহাড়ি আদিবাসী মানেই হচ্ছে শূকর পালন করবে, এটা যেন অনেকটাই অঘোষিত ব্যাপার। এবং এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে টুকরির মধ্যে মুরগির জন্য ঝুলিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ মুরগিগুলো এখানে বসে ডিম পাড়ে, এখানেই তা দেয়, অর্থাৎ সব কিছুই হচ্ছে আমাদের সমতলের চেয়ে ভিন্ন। এবং সেই সঙ্গে এই যে এনারা হচ্ছে চাল করছেন, মানে জুম চাষ করে যে ধান, সে ধান থেকে হচ্ছে চাল বের করছেন এই ঢেকির মাধ্যমে, মানে হাত ঢেকি বলে মনে হয় এটাকে। অর্থাৎ তারা এখনও সেই আগের যুগেই, একদম প্রাচীন যুগেই আছে। আর বৃষ্টি স্নাত হওয়ার কারণে বিকেলটা যেন আরও মোহনীয় এবং অসাধারণ লাগছে, মানে যাকে বলে চমৎকার একটা বিকেল, একদম অলস বিকেল বলতে যা বোঝায়। সবাই যে যার মতো করে ঘুরে বেড়াচ্ছে। বৃষ্টি স্নাত বিকেল হওয়ায় খেমচং পাড়া থেকে একটু পরেই মনে হচ্ছিল যে রুংরাংটা মেঘে ঢেকে যাচ্ছে, মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে। একটু আগে যেটা পরিষ্কার দেখা যাচ্ছিল, এখন দেখুন একদম পুরো মেঘের মধ্যে ঢুকে গেছে। কি নাম? ল্যাংরি। ল্যাংরিং। হ্যাঁ ল্যাংরিং কি মুরাং? আচ্ছা গুড। এই কি নাম? ট্যাবলেট। এই এর নাম কি? এই তোমার এই যে কানে এই যে এইটা এই যে কান ফুরানো, এটা কি মানে সবাই ছেলে মেয়ে সবাই ফুরায় এরকম? হ্যাঁ ছেলে মেয়ে সবাই ফুরায়, মানে সবাই এরকম কানে। কি যে বলতেছে কিছুই তো বুঝতেছে না। তোমরা কি আমাদের কথা বোঝো না? কথা বুঝতে পারো না? মানে আমাদের কথা কি বোঝো না তোমরা? না সুন্দর হচ্ছে, কিন্তু সুন্দর হচ্ছে।
এবং আমি যখন হাঁটছিলাম তখন উপর থেকে দেখলাম কোন একটা বাচ্চা যেন পাঞ্জাবি পায়জামা টুপি পরা, অর্থাৎ একদম পুরোটাই হচ্ছে আমাদের মতো, মানে মুসলিম কালচার যেরকম বলে আর কি। তো আমি এটা থেকে অবাক হয়ে গেলাম, কারণ এরা তো মুসলিম না, তাহলে এখানে এরকম ড্রেস কোত্থেকে আসলো। তো আমি দৌড়ে নিচে নেমে আসলাম, এসে দেখলাম তুমি না ল্যাংরিং? ও, টুপিটা তো সুন্দর, তো উল্টো পড়েছো কেন? এটা তো উল্টো হয়েছে। ও আচ্ছা, না এটাই ভাও, ঠিক আছে। পাঞ্জাবি পায়জামা, ও চমৎকার। তুমি কি এখানে পড়ো না ওই লামাতে পড়ো? কি পড়ো? আরবি পড়ো? আরবি কি পড়ো? কি আলিফ বা তাসা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে। তো তুমি ওইখানে কি মানে মাদ্রাসা থেকে পড়ো? ওটা কি স্কুল না মাদ্রাসা? মাদ্রাসা। তো মাদ্রাসা থেকে পড়ো, মানে ওইখানে থেকে তারপরে পড়ালেখা করে এইভাবে পড়তে হয় এই জন্য। ও আচ্ছা আচ্ছা, তুমি কি আমার কথা বুঝো? বুঝো না? কম কম বুঝো? আচ্ছা, কোনো সমস্যা নাই, বুঝবে একদিন, অসুবিধা নাই। খুব সুন্দর লাগছে, চমৎকার। এই যে ইনি হচ্ছেন এই পাহাড়ের কারুবাড়ি, অর্থাৎ এই গ্রাম সরকার বলা যায়, মানে এই পাড়ার মুরব্বী হচ্ছেন উনি এটা দেখাশোনা করেন, দায়িত্ব, এটা কারুবাড়ির দায়িত্বে উনি আছেন। তো ওনার বাসায় গেলাম, কথাবার্তা বললাম, তো গিয়ে দেখলাম ল্যাংরিং পড়ালেখা করছে। তো এগুলো হচ্ছে ল্যাংরিংয়ের লেখা, মানে এটা ওদের মুরং ভাষা আর কি, এই ভাষাতেই ওরা পড়ালেখা করে। এবং এখানে হচ্ছে ওদের একটা স্কুলের মতো আছে, স্কুল না মানে ছোটোখাটো একটা রুমের মতো করা, একটা মাচাং করা। এই মাচাংয়ের ভিতরে হচ্ছে ওদের পড়ালেখার কার্যক্রমটা চলে। এটা আমি দিনের বেলা শুনেছিলাম, তো এটার অপেক্ষায় ছিলাম যে কখন তাদের ক্লাস হয়, কখন পড়ালেখা করে, এই কার্যক্রমটা দেখার জন্য। তো সন্ধ্যার পরে এদের কার্যক্রম শুরু হয় সন্ধ্যা 8টায়। তখন আমি চলে আসলাম এদের এই স্কুলের কার্যক্রম দেখার জন্য। তো এখানে হচ্ছে এটা মূলত কোনো স্কুল না, এখানে অন্য কোনো কিছু শেখানো হয় না, এখানে শুধুমাত্র হচ্ছে মোরংদের যে নিজস্ব ল্যাঙ্গুয়েজটা আছে এইটাই বাচ্চাদেরকে লিখতে এবং পড়তে শেখানো হয়। অর্থাৎ এত দুর্গম এলাকায় শিক্ষার আলোটাও আসলে খুব বেশি একটা জ্বলানোর সুযোগ নাই। তো তারা হচ্ছে এখানে শুধুমাত্র তাদের নিজস্ব যে ল্যাঙ্গুয়েজটা আছে এইটাই মিনিমাম শেখার চেষ্টা করে, এটা পড়ার চেষ্টা করে, এবং সেই সঙ্গে হালকা পাতলা বাংলা। এই যে এটা হচ্ছে তাদের বই, মুরং ভাষার বই, এটাতে করে তাদের বেসিক যেই নলেজগুলো আছে এটা মোটামুটি দেখলাম সব এক বইয়ের মধ্যেই বেসিক নলেজগুলো দেওয়া, এবং সবগুলোই হচ্ছে তাদের নিজেদের ভাষায় লেখা, মানে মুরং ভাষায়, যেটা আসলে বোঝাতে আমার দ্বারা সম্ভব না। তো এটা এখানে শুধুমাত্র এই মুরং ভাষাটাই হচ্ছে শিক্ষা দেওয়া হয়। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাহাড়িদের ব্যতিক্রমধর্মী ভাত রান্না, অর্থাৎ তারা সবসময় এভাবে ভাত রান্না করে খায়। অর্থাৎ এটার মধ্যে কোনো পানি থাকে না, কিছুই থাকে না, চাল ধুয়ে কলার পাতার ভিতরে দিয়ে দেয়, এবং সেই কলার পাতাটা হচ্ছে তারা আগুনের উপরে দিয়ে দেয়। এভাবেই তাদের ভাত রান্না হয়ে যায়, ভাতে কোনো মারও হয় না এবং কোনো মার ফেলতেও হয় না, পুরো পুষ্টিটাই তাদের ভাতের ভিতরে থেকে যায়, এবং পুরো চালটাই হচ্ছে লাল চাল। সব দিক দিয়ে তারা একটা স্বাস্থ্যসম্মত এটা খাবার খায়। এটা দেখে আসলে খুব চমৎকার লেগেছে। তো দেখতে দেখতে আমাদের ডিনারের সময় হয়ে গেছে, আমরা সবাই একসাথে বসে ডিনার করছি এবং মজা করলাম। এই ডিনারটার মজাটাও যেন অনেক বহুমাত্রায় বেশি ছিল। এবং ডিনার শেষ করে আমাদের এই ট্যুরের অন্যতম একটা সেরার সময় কেটেছে, অর্থাৎ খোলা আকাশের নিচে বৃষ্টি স্নাত রাত্রে খোলা মাচাঙের উপরে বসেছে আমাদের জীবনমুখী আসর। যেই আসরে যেন আমাদের যার যত কষ্ট, দুঃখ, যন্ত্রণা যা কিছু আছে সব কিছু ভোলার জন্য এক চেষ্টা করা হচ্ছে। যে যার জীবনের গল্প, জীবনের যা কিছু আছে সমস্ত অনুভূতি যেন এখানে ব্যক্ত করার চেষ্টা করেছে। এবং এর মধ্য দিয়েই হচ্ছে আমাদের ক্রিস্তং সামিটের যে দ্বিতীয় দিনের গল্প, সেটাও এখানে শেষ হচ্ছে। আমাদের পরবর্তী পর্বের ভিডিও, অর্থাৎ এই সিরিজের সর্বশেষ ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমাদের এবারের ভিডিওটি এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়।
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আজ কেন মন উদাসী হয়ে দূর জানা